28 মে 2025-এর আগে সিনারিওটা ছিল একরকম, আর 28 মে 2025-এর পরে সিনারিওটা সম্পূর্ণ বিপরীতমুখী। যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব একের পর এক বিভিন্ন রকম চ্যালেঞ্জিং ডিসিশন নিচ্ছেন, সো এখন মনেই হতে পারে আমাদের আজকের পরিপ্রেক্ষিতে বা এই সময়ের পরিপ্রেক্ষিতে যে F1 ভিসাটা একটা হাতের সোনার হরিণের মতো হয়ে গেছে। এমনিতেই ইউএস ভিসাটা অনেক আগ থেকেই এই জিনিসটা অনেক কঠিন, র্যান্ডম ওরা ডিসিশন চেঞ্জ করে এবং আনপ্রেডিক্টেবল। স্টিল তারপরও আমাদের 2024-এ 5,689 জনকে কিন্তু বাংলাদেশ থেকে F1 ভিসা দিয়েছিল। ইভেন ওই 28 মে 2025-এর আগ পর্যন্ত মোটামুটি একটা সহনীয় পর্যায়ে F1 ভিসাটা হচ্ছিল, কিন্তু এখন এই বাস্তবিক পরিস্থিতিতে মনে হচ্ছে যেন F1 ভিসাটা পুরাই মরীচিকা। 4-5টা কেস স্টাডি দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাদের ভিসা হচ্ছে আর কারা গণহারে রিজেক্ট হচ্ছে। রোবোটিক্সের উপরে বা কোয়ান্টাম অ্যাস্ট্রোলজির উপরে যারা বুয়েটের স্টুডেন্ট, তারা হাজব্যান্ড ওয়াইফ পিএইচডি করতে যাচ্ছে 100% স্কলারশিপে, দুইজনকেই F1 ভিসা দিয়েছে। আমরা তো জানি যে গণহারে শুধু রিজেক্টের পর রিজেক্ট হচ্ছে, এর মধ্যে তো কেউ না কেউ পাচ্ছে। কারা পাচ্ছে? থিসিস বেসড মাস্টার্স হয়, সেম সাবজেক্টের উপরে যদি মাস্টার্স হয় এবং সেখানে যদি কিছু ফান্ডিং থাকে, মিনিমাম 50% ফান্ডিং, টিউশন ফি ওয়েভার বা স্কলারশিপ যাই বলি, সেটা থাকলে তারাও কিছু F1 ভিসা পেয়ে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে BBMBA করা, উনি সেকেন্ড মাস্টার্স করবে, এটা প্রাইভেট লিডিং ব্যাংকে, প্রায় 15-16 বছরের এক্সপেরিয়েন্স, উনি বিজনেস অ্যানালিটিক্স করতে যাবে, ওনাকেও দেয় নাই। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি থেকেও আইটিটি নিয়ে আসছে ফ্যামিলি সহ, দেয় নাই। আবার অনেকে B1 B2 অ্যাপ্লাই করার ছিল লাস্ট ইয়ারে, সাবজেক্ট খুবই ভালো, ফান্ডিং আছে, তাদেরকে আটকায় দিয়েছে যে তাহলে তুমি এই বছর যদি F1 এ অ্যাপ্লাই করো, তাহলে গত বছর তুমি তাহলে B1 B2 কেন অ্যাপ্লাই করছো? এখানে খুব টেকনিক্যাল কিছু কোয়েশ্চেন করছে। কিছু কোয়েশ্চেন করে তো কমন, যে আপনার সাবজেক্ট কি, কোন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ফান্ডিং আছে কিনা, স্পন্সর কে, নিজেই স্পন্সর কিনা, টাকা কোথেকে ম্যানেজ করছেন, জিজ্ঞেস করছে যে আপনি কি লাস্ট কোনো দেশ ট্রাভেল করেছেন কিনা ফ্যামিলি সহ। স্টুডেন্ট ভিসার সঙ্গে তো আসলে ট্রাভেলিং এর কোনো বেসিক্যালি কোনো খুব একটা সম্পর্ক থাকার কথা না, কিন্তু এটা দিয়ে ওরা জাজ করতে চায় যে আপনি ফিনান্সিয়ালি ক্যাপাবল কিনা, অন্য কোনো দেশে আপনি ওভারস্টে করেছেন কিনা, ভালো কোনো দেশ ঘুরেছেন কিনা ফার্স্ট ওয়ার্ল্ডের, এগুলো এখন জিজ্ঞেস করছে। সো কমপ্লেক্স থেকে কমপ্লেক্স হচ্ছে অবশ্যই। অনেকে আর্লি রিকোয়েস্ট করে এই জুনের মধ্যে ডেট নিয়েও ধরা খেয়েছে। উনি এখন বলছেন যে তার থেকে আমি যদি জানুয়ারিতে ডেট নিতাম, আমার ডেফার করে নিতাম সেমিস্টারটা, বেটার হইতো। এখন তো আসলে কাউকে ভিসা দিচ্ছে না, মানে কাউকে ভিসা দিচ্ছে না বলতে আসলে এটা কিভাবে জাজ করবো? ওরা তো এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করে না যে কতজনকে ডেইলি দিচ্ছে, কতজনকে দিচ্ছে না। নর্মালি আমরা ধারণা করতে পারি যে ওদের ক্যাপাসিটি হচ্ছে পার ডে 800 থেকে 900 জনের ভিসা ইন্টারভিউ ওরা নিতে পারে, সবকিছু মিলাই। এর মধ্যে শুধু F1 নেয় তা না, F1 থাকে, ফ্যামিলি ইমিগ্রেশন থাকে, F4 F2 বিভিন্ন ক্যাটাগরি নেয়। F2 খুবই কম দিচ্ছে, খুবই কম বলতে গেলে হচ্ছে না, আন্ডারগ্রেড বলতে গেলে দিচ্ছেই না, শুধুমাত্র দিচ্ছে আসলে বেশিরভাগ ভিসা মাস্টার্সে, এবং যাদের 100% বা মিনিমাম 70% 75% PhD তে আপনার স্কলারশিপ আছে, তাদেরকে আসলে এখন ভিসা দিচ্ছে, তাও যদি হয় ভালো সাবজেক্টে। যেমন যে ছেলেটার কথা বললাম, ইয়াং, কোনো জব এক্সপিরিয়েন্স খুব একটা নাই, বুয়েট থেকে পাশ করছে কিছুদিন আগেও, গত বছর সে রোবোটিক্সে গিয়ে বুয়েট থেকে তাদের একটা টিম 3 মাসের একটা জার্নি করে আসছে, নাসা গিয়েছিল। এই ধরনের ছেলে মেয়ে কিন্তু থেকে গেলেও ইউএসএ কোনো আপত্তি নাই, কারণ এই ছেলে মেয়েদেরকে ওরা চায়, এদের মেধাটা ওরা চায়, সো এদেরকে এরা নার্চার করবে, দেশের কাজে লাগাবে। তবে কোনো ক্ষেত্রে আপনি বলতে পারবেন না ইন্টারভিউতে যে না, আমি ওখানে গিয়ে আমি পড়াশোনা শেষ করে আমি জব সার্চ করব, ইমিগ্রেন্ট হওয়ার চেষ্টা করব, এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন যে এটা বলা যাবে না। আপনাকে এমন ভাবে প্রুফ করতে হবে যে না, আপনার দেশে স্ট্রং টাই আপ আছে, আপনি ফেরত আসবেন, দেশের পার্সপেক্টিভ অনেক ভালো, আপনি এখানে এসে যদি চাকরি করেন তাহলে ওই চাকরিতে অথবা আরো কোনো বেটার জবে আপনি জয়েন করতে পারবেন, আপনার সহায় সম্পত্তি আছে, আপনার ফ্যামিলি এখানে আছে। তো আরেক ভাইয়ের কথা বলছি, উনিও একটা লিডিং প্রাইভেট ব্যাংকে আছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা, এখন আবার ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসে উনি দাঁড়িয়েছিলেন, কিন্তু ওখানে ওনার সব মিলিয়ে ফ্যামিলি টিউশন ফি, ওনার ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স সবকিছু নিয়ে মিলে প্রায় 64,000 USD। সো এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। ওনাকে দেখেই বলছে যে আপনার তো অনেক ডেফিসিট। ওনারা বিশ্বাস করতে পারছে না যে $64,000 খরচ করে কেউ ইউএসএ জায়গার মতো পড়তে যাবে ফ্যামিলি সহ। সো কিন্তু আবার B1 B2 ভিসা অ্যাপ্রুভ করা ছিল, কিন্তু ওরা মিলে আছে যে B1 B2 ভিসা ফ্যামিলি অ্যাপ্রুভ তো করাই আছে। তাহলে তুমি যখন B1 B2 গত বছর তোমাকে অ্যাপ্রুভ করলাম, তাহলে তুমি এবছর আবার কেন F1 এ দাঁড়াই লাগা? একবারই দাঁড়াইতে গত বছর, আবার গত বছর কারো B1 B2 বা তার আগের বছর 23-এ বা 24-এ হয়তো B1 B2 ডিক্লাইন হয়েছে, সে আবার এই বছর F1 নিয়ে দাঁড়িয়েছে ফ্যামিলি সহ। সো ওরা মিলায় ফেলে যে তুমি সামহাউ ইউএসএ টা ঢুকতেই যাচ্ছ। আবার অনেকের F4 বা ফ্যামিলি ইমিগ্রেশন অ্যাপ্লাই করা আছে, তারা গিয়ে এখন যখন F1 বা F2 ভিসার জন্য দাঁড়াচ্ছে, তাদেরকেও দিচ্ছে না, বেশিরভাগই দিচ্ছে না, একদম দিচ্ছে না। আসলে এখানে তো ব্ল্যাঙ্ক বলা যায় না, দিচ্ছে কাদেরকে, আরেকজনকে দিয়েছে, উনি ডক্টর, উনি ঢাকা মেডিকেল থেকে পাশ করেছেন,
প্রায় 15-16 বছর আইসিডিআরবিতে কর্মরত ছিলেন, রিসার্চ ফেলো ছিলেন। উনি আবার 100% স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে চলে গিয়েছেন এবং ওনাকে ফ্যামিলি সহ ভিসা দিচ্ছে। এইগুলা মাথায় রেখে আপনারা F1 F2 এর জন্য দাঁড়ান। আর F2 ভিসার ক্ষেত্রে আমি আলাদা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, যে F2 ভিসা কেন এত ডিক্লাইন হচ্ছে। এটা বলাই যায় একদম F2 ভিসা গণহারে রিজেক্ট করতেছে, খুব কম সংখ্যক লোককে ভিসা দিচ্ছে। একটা বড় কারণ হচ্ছে গিয়ে ইনফরমেশন মিসম্যাচ। কমন একটা কোশ্চেন করতেছে যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যে আগে গিয়েছিল তখন তুমি কেন একসঙ্গে একটু অ্যাপ্লাই করো নাই, বা একসঙ্গে কেন তুমি দাঁড়াও নাই, এখন কেন দাঁড়াচ্ছ। এটা আপনাদের ইচ্ছা, আমি আসলে উপদেশ দেওয়ার কেউ না। আমার জায়গায় হলে আমি হয়তো একটু ওয়েট করতাম, আমি একটা সেমিস্টার ডেফার করে ফেলতাম, যে এই মুহূর্তে দাঁড়ানো মানে ভিসা না হওয়ার সম্ভাবনা 90% উপরেই বেশি থাকবে, যত ভালো পোর্টফোলিও হোক বা যত ভালো আপনার ইউনিভার্সিটি হোক। যদি আপনার, আবারও বলছি, যদি আপনার ফান্ডিং না থাকে, ভালো পরিমাণে স্কলারশিপ না থাকে, ইউনিভার্সিটি যদি ভালো না হয়, যেমন লামার ইউনিভার্সিটি, আভিলা, পাবলিক ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটি, কিন্তু এখন বাংলাদেশ থেকে সোজা বাংলায় এগুলোকে পচাই ফেলছি আমরা। তারপরে টেক্সাসে A&M খুব ভালো একটা ইউনিভার্সিটি, কিন্তু টেক্সাসে আবার একটু ভিসা হচ্ছে কম। আর একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ আরকানসাস, সেখানে এখন বাংলাদেশে অনেক যাচ্ছে। ইউনিভার্সিটি যথেষ্ট ভালো, কিন্তু সাবজেক্ট যদি খুব ভালো না হয়, আমি বারবার বলছি, যদি মাস্টার্স হয় অ্যাপ্লাই করেন, সাবজেক্ট ভালো হলে অ্যাপ্লাই করেন, যদি আপনার ফান্ডিং থাকে ভালো পরিমাণে অ্যাপ্লাই করেন, পিএইচডি হলে তো কোনো কথাই নাই। যদি আপনি ট্রাভেল করা থাকে, দেশে ভালো টাই আপ থাকে, স্ট্রং টাই আপ থাকে, আপনাদের দেশে ভালো পরিমাণ ওয়েলথ আছে, সহায় সম্পদ আছে, এগুলো দেখাশোনা করতে আসতে হবে। আপনি যদি 200% কনফিডেন্ট হন, তাহলে ইনশাল্লাহ এখন দাঁড়ান। নিজেকে নিজে জাজ করেন যে আমি কি এই সময় দাঁড়ানোটা উচিত হবে কিনা, কারণ যেহেতু একটা ব্যাড প্যাচ চলছে। সামনের বছর 2026-এ ফুটবল টুর্নামেন্ট হবে, ওয়ার্ল্ড কাপ। সো এইটার জন্য শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ দেখতে যাব বলে ভিসে দাঁড়ায় যাবেন, আমার মনে হয় না এই কাজটা করা খুব একটা ওয়াইজ হবে। যাই হোক, আজকে মূল ফোকাসটা ছিল F1 ভিসার প্রতি। এক বাক্যে বলে দেওয়া যাবে না যে F1 একদমই দিচ্ছে না, তবে বেশিরভাগই দিচ্ছে না। ওরা এখনো অফিসিয়ালি কোনো ডাটা পাবলিশ করে নাই, বাট যারা বের হয়ে আসছেন ইন্টারভিউ দিয়ে, আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন, বেশিরভাগেরই মন খারাপ, স্বাভাবিক, যে আগে যাও দিত, ধরেন মে মাসের আগ পর্যন্ত বা জুনের আগে, 28 মের আগে, এখন মনে হচ্ছে যেন ভিসা অফিসাররা বসে আছে ডিক্লেয়ার করার মতো। এটা হচ্ছে যারা ওখান থেকে বের হয়ে আসতেছে তাদের কথা, তাদের মনোভাব। সুযোগ থাকে তাহলে এক সেমিস্টার ডেফার করেন, 3-4 মাস পরে ইন্টারভিউতে দেন। বিশেষ করে সাউথ এশিয়ান স্টুডেন্টদের জন্য এই সময়টা খুব একটা ভালো না। সো উই ভেরি কেয়ারফুল। ইউএস এর পাশাপাশি আপনারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে বা ডেনমার্ক, লিথুনিয়া, যেইখানে ভালো লাগে, জার্মানি, যদি মনে করেন যে সময় থাকে, সেকেন্ড চয়েস রাখেন। ইউএসএ কে একদম ফার্স্ট চয়েস রাখেন, কিন্তু সেকেন্ড অল্টারনেট হিসেবে অন্যান্য দেশও আপনাদের যেটা পছন্দ সেভাবে আপনারা রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।